সব হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা পাইতেছি। আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো? তোমরা। আমরা কি জানো? যে মজা মারে ফজা ভাই আর আমরা। এবার কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কি বলল ব্যারিস্টার সুমন সাহেব। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কি বলতেছে ব্যারিস্টার সুমন। এখন কিছু কথা বলতেছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই, তারপর কিছু কথা বলছি। আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শোনো, আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো? তোমরা। আমরা কি জানো? যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই। সব হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা পাইতেছি। এই জন্যই বলছি, আর বইটা পাওয়া বন্ধ করতে হবে, আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে। ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। তুমি কি মনে করো আমরা এর চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা? তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা, কারণ 2 ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে। এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া, তোমরা আমার চেয়ে বড় হও। আর আমার চেয়ে বড় হও এই কারণে, আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটারে ঠিক করতে। বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে, গিয়ে বিদেশকে সার্ভিস দিচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না। শোনো, তোমাদের আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো, তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও, তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও, তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না। কিন্তু মানুষ যদি, যারা দুর্নীতিবাদ, যারা খারাপ, যারা দেশ বিরোধী, এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বিষ, এই বিষটা সব জায়গায় ছড়াই গেছে, তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে। আমি যদি যতদিন বেঁচে আছি, আমি চেষ্টা করে যাব আমি ওইসবের বিরুদ্ধে কাজ করার। কোন দেশে আছি বিশ্বাস করো, এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না। আমার কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা। এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই, শুনো, আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি। আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম। ওই আমাকে দেশ ছাড়তে হবে, নাইলে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বইলা গেলাম, ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি, যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে। সবসময় তো আমি কোনো না কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষই নিয়েই আছি। কখনো নুসরাতের বিষয়ে, কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কখনো সালাম মুর্শিদি, কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি। সালাউদ্দিন সাহেব ফুটবলের, এদেরকে নিয়েই আসি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি, এটাই তোমাদের দোয়া বা অসংখ্য নির্যাতিত মানুষের দোয়ায় বেঁচে আছি। 7 কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি। ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি। এর মানে হচ্ছে আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লোক না। কিন্তু তোমরা যদি 7 কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো, আমি তোমাদের সাথে কলেজের প্রোডাক্ট। এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন, আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি, এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি। আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি, চান্স যে ছেলেটা পায়, এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না। সে তার এলাকার জন্য, সে তার দেশের জন্য বাঁচবে, এটাই আমি বিশ্বাস করি। মনে রাখো, শুনো, সক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, সক্ষমতা অন্তর থেকে আসে, এটা একমাত্র বিধাতা দিতে পারে। তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো। এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা, এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম, বিবেকের কাছে দিয়ে দিলাম। শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না, যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা, এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে কোর্টে যাচ্ছি। চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত মনে করেন? শুনেন, আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক।
কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলো যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সবকিছু মিলাইতে পারতেছেন না। আমি মনে করি আমাদের শোনো, চাকরির স্কোপ যদি বাড়তো আমাদের ঝামেলা হইতো না। আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শোনো, এক লোক নিয়ে যায় 500 কোটি, 10,000 কোটি, আর সবাই মিলে আমরা পাই না, হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না 1 কোটি টাকা। চিন্তা করতে পারো, আমার 1.5 বছর বয়স আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায়, হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে। এর মধ্যে 1.5 বছরে 3টা ছেলে ব্রাজিলে চান্স পাইছে। 12টা ছেলে, তুমি খবর নিয়ে যাইও হবিগঞ্জের চুনারঘাট, 12টা ছেলে ঢাকার ক্লাবে খেলে। তাহলে আমি 1.5 বছরে আমি একটা গাড়ি কিনে দিছি 50 লাখ টাকা দিয়ে, এরকম গাড়ি আমি এদের নামে করে দিছি। 1.5 বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি, 22 বছরে সালাউদ্দিন কোনো পরিবর্তন আনতে পারে। সংসার করতেছি তারপরে এরা ভিআইপি প্রটোকল নিয়ে আসে না। এমন দেশে আছি, বিশ্বাস করো, এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না। আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না, এমন দেশে আছি। তুমি জানো, সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা। এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই, শুনো, আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি। আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম। ওই আমাকে দেশ ছাড়তে হবে, নাইলে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বইলা গেলাম, ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি, যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে। মধুর স্মৃতি আমি কি বলবো, ঢাকা কলেজের আমি হলে থাকতাম, একদিন হলে বসে আছি, আমি সাউথ হলে থাকতাম 105 নাম্বার রুমে। হঠাৎ করে শুনলাম ওই নিউ মার্কেটের এই বলাকা সিনেমা হলের সামনে আমাদের একটা ছেলে আটকায় রাখছে। তো খালি হলে খবরটা গেছে, আর আমরা সবাই দৌড়দম করে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গেছি গিয়া, ওই সময় ওরা গেট টেট করে না, এখন ওই সময় ছোট, গিয়া দেখি আমাদের ছেলেটারে ওই ভিতরে নিয়ে আটকায় রাখছে। তখন আমরা দৌড়াইয়া গিয়া যখন অ্যাটাক করলাম সবাই যে আমাদের ছেলে কই, ছেলে কই, তখন আমার মেইন স্মৃতি যেটা, এটা থেকে আমরা যখন অ্যাটাক করছি যে আমাদের ছেলে কই, তখন ওই ওদের আনসার বাহিনী আছে, আনসার বাহিনী করছে কি এরকম ভাবে একটা বন্দুক তাক করছে ওই সিনেমার সামনে। তো বন্দুক দেখে আমরা যারা নিরীহ ছিলাম, গ্রাম থেকে আইছি, আমরা তো কিছু দৌড় দিমু ভাব, কিন্তু একটা ছেলে আমার মনে আছে, তখনই আমি বুঝছি সাহস কারে বলে। ও করছে কি এইভাবে টান দেয়া, শার্টটারে টান দেয়া খুলছে, খুললে কয় গুলি কর কয়া ওই বন্দুকের সামনে যাইতেছে। আর ও যত সামনে যাইতেছে, এখন ওই গুলি করতে হবে, আর নাইলে তো তার চাকরি দেবে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলো শুনলেন। ব্যারিস্টার সুমন এখানে কি তেল দিতেছে নাকি রিয়েলি ভাবে বলতেছে আমি ভাই জানি না, তবে ব্যারিস্টার সুমন সাহেব যেই কথাগুলো বললো ভালো লাগার মতো, ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। কিন্তু কিছু কিছু এমপি মন্ত্রীরা দেখলাম এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলতেছে যা ছাত্রদেরকে মানে উস্কিয়ে দিচ্ছে। এখানে কি উস্কি দেওয়াতে কি প্রধানমন্ত্রীর লাভ হবে না ক্ষতি হবে, ওই দিকটা মনে হয় তারা বিবেচনা করতেছে না। আমার মনে হয় না বিবেচনা করতেছে, যদি বিবেচনা করতো, কারণ ছাত্ররা পারে না এমন কোনো কাজ নেই। ছাত্র যদি একবার খেপে তাহলে কি হবে সেটা আপনারা ভালো করে জানেন। তো এরশাদ যে প্রধানমন্ত্রী ছিল, সেই এরশাদকেও কিন্তু এই ছাত্ররা কিন্তু নামিয়েছে, সেটা কিন্তু ভালো করে আপনারা জানেন। তো আর কোনো কথা না ভাই, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর ব্যারিস্টার সুমন কি আসলে তেলবাজি করছে নাকি রিয়েল ভাবে তাদের পক্ষ নিয়ে কথা বলছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা, থাকলে আমাদেরকে একটু বলে দেন। যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে। এর নাম হচ্ছে রাসেলস ভাইপার। বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে, অধিকাংশ সাপ 100-র মধ্যে 98টা সাপে কিন্তু ডিম দেয়। কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ, এই সাপের সরাসরি বাচ্চা দেয়। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত।
সবচেয়ে বেশি 80টা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয়। রাসেলস ভাইপার চিন্তা করতে পারেন, তো 80টা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে এই রাসেলস ভাইপার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে, বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার যন্ত্রণায়, যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি, ব্যথায় সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, আমল করতে, তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড় দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আবার তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে, তারা সকলেই এই দোয়াগুলো আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন? এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন। মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে 3 বার আপনারা পড়বেন। এই 3 বার দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কতক্ষণ পর্যন্ত? যদি আমরা মাগরিবে পড়ি তাহলে ফজরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন। এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু রাসেলস ভাইপার নয়, পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক, যত সাপ বিচ্ছু হোক, যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন, তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন। একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পরই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত।
কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। এটি তার বাবা।